সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি একজন গণমাধ্যম কর্মী। আমি বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মী এবং আমার সহযোদ্ধা, আমার পত্রপত্রিকায়, টিভি চ্যানেলের মধ্যে যারা প্রতিনিধি জড়িত রয়েছেন বিভিন্ন জেলা উপজেলায়, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আমি তাকে আমার শ্রদ্ধার সহিত আমি সালাম জানাচ্ছি। এবং আমি আরও সালাম জানাচ্ছি আমাদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি, চট্টগ্রামবাসী, উনি চট্টগ্রামের নয়নমণি, চট্টগ্রামের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা। আমি ওনাকে শ্রদ্ধার সহিত আমি সালাম জানাচ্ছি। আমি একজন গণমাধ্যম কর্মী। যে বাংলাদেশে 2014 সালে যে আমরা অনলাইন পোর্টাল চট্টগ্রামে আমরা উদ্বোধন করেছিলাম, চট্টগ্রামের একজন যিনি বীর বাহাদুর, একজন চট্টগ্রামের সুনামধন্য এমপি এবং এমপি থেকে তিনি আজকে মন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয় জাভেদ স্যারকে দিয়ে আমরা আমাদের 2014 সালে আমরা চট্টগ্রামে অনলাইন পোর্টালগুলো আমরা উদ্বোধন করেছিলাম। কিন্তু সেই থেকে তখন আমাদেরকে সরকার নির্দেশ দিয়েছিলেন যে যারা অনলাইন পত্রপত্রিকা চালাচ্ছেন তাদের সমস্ত তথ্য সরকারের তথ্য মন্ত্রণালয় জমা দেওয়ার জন্য। কিন্তু আমরা জমা দিয়েছি, কিন্তু আমাদেরকে নিয়ে জমা দেওয়ার পরে যাচাই বাছাইয়ের জন্য ডিজিএফআই, এনএসআই এবং সিটিএসবি সরকারের গোয়েন্দা সকল প্রশাসন সংস্থাকে এটার রক্ষণাবেক্ষণ এবং যাচাই বাছাই করার জন্য নির্দেশ দিয়েছেন। তো তাদের যাচাই বাছাই ক্রমে আমরা দেখেছিলাম তখন প্রায় 1800 বা 18 সামথিং কি পত্রিকা ছিল। হ্যাঁ, 18,000 মতো পত্রিকা বা 28,000 মতো পত্রিকা ছিল। যাক, ওটা আমার সঠিক জানা নাই। কিন্তু তখন আমার সত্য সংবাদ এবং মুক্ত খবর 24.com ছিল 133-134 নম্বরে ছিল আমার জানা মতো আর কি। কিন্তু আমরা এই অনলাইন পত্রপত্রিকা নিয়ে আমি চট্টগ্রাম এবং ঢাকা, আমাদের তখন তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু স্যার ছিলেন, তখন ওনার সাথে ওনার বোর্ড মিটিং সভাকক্ষে, এবং ওনার সাথে ছিলেন আমাদের বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রী আমাদের মোস্তফা জব্বার স্যার ছিলেন, মোস্তফা জব্বার স্যার ছিলেন, আরও অনেক সুনামধন্য ব্যক্তিরা ছিলেন। আমরা সে প্রথম কাতারের আমরা অনলাইন গণমাধ্যম কর্মীরা যা আসলে যে আমরা নিরলসভাবে এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে এই বাংলাদেশের কথা, মুক্তিযোদ্ধার চেতনার কথা নিয়ে ডিজিটাল বাংলাদেশ রূপ ধারণ করার সে চিত্র নিয়ে আমরা সারা বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশকে পরিচিত লাভ করার জন্য আমরা প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা সংবাদ পরিবেশন করে আসছি। সংবাদের পিছনের সংবাদটুকু আমরা টেনে আনছি যাতে আমাদের সরকার, আমাদের দেশের, বাংলাদেশের, বাংলা আমার ভাষা, বাংলা আমার অহংকার, আমি বাংলাদেশকে যাতে অহংকার করতে পারি সারা বিশ্বের মাঝে, সেই কথাগুলোই আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা লিখে আসছি এবং এই সংবাদ নিউজগুলো আমরা পাবলিশ করে আসছি। তো আমি বলবো যে অদ্যবধি যে আমরা অনলাইন পত্রপত্রিকার মালিকগুলা এবং টিভির মালিকগুলা আসলে আমাদের অবস্থানটা কোথায় আছে এখন। আমরা সে 2014 সালের আগ থেকে আমার আজকে সত্য সংবাদ অনলাইন, মুক্ত খবর 24.com অনলাইন, তারপরে আমার 2018 সাল থেকে 16 বাংলা টিভি, যেমন এই মিডিয়া সাইটগুলা আমরা মালিক পক্ষ, যে আমাদের কি অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যে অর্থ ব্যয় হয়েছে আমরা নিজে না খাই, পরিবারকে না দিয়ে, আমরা আমাদের সন্তানদেরকে না দিয়ে, তাদের মুখের আহার, তাদেরকে যেটা খাওয়াবো সেই টাকা দিয়ে আমরা ডোমেন, হোস্টিং, সার্ভার এবং অনলাইন নেট এই সকল বিল দিয়ে আমরা
প্রতিনিয়ত সরকারের উন্নয়ন এবং মুক্তিযোদ্ধার চেতনাকে নিয়ে আমরা কথা বলে আসছি, যার প্রমাণ আমাদের এই পত্র পত্রিকার মধ্যে জমা আছে। যদি সরকার চাইলে সেটাও দেখতে পারে, কিন্তু আমরা এতবার যাচাই বাছাই করার পূর্ব, একাধিকবার যাচাই বাছাই করার পূর্ব, কিন্তু আজ পর্যন্ত আমরা, আমাদের একটু দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত সরকারের দৃষ্টিতে আমরা আসতে পারলাম না, বা আমাদের এই গণমাধ্যম কর্মী, অনলাইন যারা পোর্টালের মালিক হয়েছেন, তাদের কোনো বেনিফিটেড, তাদের কোনো রকমের সহযোগিতা আমরা আমাদের সরকার থেকে পাচ্ছি না। তো আমি মনে করব যে আসলে এই সরকার, আমাদের সরকার বিভিন্নভাবে, নানানভাবে আমাদের গণমাধ্যম কর্মীদের সহযোগিতা করে আসছেন, কিন্তু সেটাও জানি, কিন্তু এই সহযোগিতার এই ভাগী কারা ছিলেন? কিন্তু আমাদের সরকারের প্রতি আমাদের দাবি, এই ভাগীগুলা কারা ছিলেন? কোন মানুষগুলি, কোন সংবাদ কর্মীগুলি, কোন পত্রপত্রিকা টিভি চ্যানেলের মালিকগুলি এই সরকারের বিভিন্ন ত্রাণ হইতে বিভিন্ন রকমের যে সরকার অনুদানগুলি দিয়েছেন, এই অনুদানগুলির ভাগ কারা পেয়েছেন? যে আমরা গণমাধ্যম কর্মীরা, একজন গণমাধ্যম কর্মী, আমি দেখেছি যে আমি দীর্ঘ এত সাল থেকে পত্রিকা চালাচ্ছি, আমার একটা রেজিস্টার্ড পত্রিকা আছে চট্টগ্রাম সাপ্তাহিক আজকের সত্য সংবাদ। তো আমি এই এত সাল থেকে পত্রপত্রিকা চালানোর পরও কিন্তু আসলে আমার দীর্ঘ নিজ থেকে আমার উঠে আসা, নিজ থেকে আমার গণমাধ্যম কর্মীদের সাথে উঠা বসা চলা, সেই থেকে আমি দেখেছি একজন গণমাধ্যম কর্মী একটি সংবাদ পরিবেশন এবং একটি সংবাদ পাবলিশ করা পর্যন্ত এবং অনুষ্ঠানের সমস্ত ছবি, নিউজ কাভার পর্যন্ত, টাইপ সহ পাবলিশ করা পর্যন্ত তার অনেক পরিশ্রম, কিন্তু সে পরিশ্রম অনুযায়ী কিন্তু পত্রিকার মালিক পক্ষ তাদেরকে কিছু দিতে পারছে না এবং দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু সেই ক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মী হয়তো বা একটি অনুষ্ঠানে একটি নিউজ পাবলিশ করার জন্য হয়তো একটু বেলা বিস্কিট, চা, তার বিনিময়ে হয়তো কেউ একটু লাঞ্চের প্যাকেট দিছে, হয়তো কেউ 500 টাকা দিছে, এটুকুর মধ্যে তার শেষ। কিন্তু তার পরিজনদের কিভাবে চালাবে, ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, আসলে এটা তার মাথায় নেই। কারণ একজন গণমাধ্যম কর্মী যখন সে লিখে, দেশের কথা লিখে, দেশের উন্নয়নের কথা লিখে, এদেশের মুক্তিযোদ্ধার চেতনার কথা লেখে, এদেশের প্রত্যেকটি সংবাদের পিছনের সংবাদ, তার পিছনের সংবাদকে যখন সে লিখতে যায়, সে এমনও দেখা গেছে একজন মানুষ সন্ধ্যা 7টা বাজে সে অনলাইন এবং সে তার ল্যাপটপের সামনে বসছে সংবাদ পরিবেশন করার জন্য বা একটা নিউজ তৈরি করার জন্য, তার সেখানে বেজে গেছে ভোর 6টা 7টা। কোথায় তার খাওয়া, কোথায় তার ঘুম, কোথায় তার সব কিছু? কিন্তু সংবাদ কর্মীদের তার মাথা এবং তার মন মানসিকতা এমন স্থানে চলে যায় যা আসলে সে নিজেকে তখন ফিরিয়ে আসতে পারে না। আমি তো বারবার যে আসলে এই গণমাধ্যম কর্মী যখন আমার পা পড়ে গেছে, আমার হৃদয়, আমার মন, আমার ভালোবাসা, আমার রক্ত যখন এই গণমাধ্যম কর্মীর ভিতরে ছুটে গেছে, তখন আমি তো অনেকবার চেষ্টা করেছিলাম ফ্যামিলি এবং আত্মীয় স্বজন, নিজের পরিবারদের অনেক পেশারাও, কিন্তু আমি আসতে পারলাম না আমার এই গণমাধ্যম, এই কলম ছেড়ে, এই সংবাদ পরিবেশন ছেড়ে, সংবাদ পাবলিশ ছেড়ে, কিন্তু কখন আসতে পারলাম না। এটা হৃদয়ের মাঝে কিন্তু গেঁথে গেছে, রক্তের সাথে মিশে গেছে। তা আমি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, বাংলাদেশের যে সকল গণমাধ্যম কর্মী, সংবাদকর্মীরা যে অবস্থানে আছেন, তাদেরকে কিছু না কিছু অন্তত সরকারের তরফ থেকে একটু ভালোভাবে যদি চিন্তা করা হয়, অন্তত তাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম অন্তত একটু ভালো অবস্থানে যায়, সে দুমুঠো ডাল ভাত খেতে পারবে। আমরা দেখেছি আমাদের অনেক লেখক, অনেক
প্রবীণ সংবাদকর্মী যারা ছিলেন পূর্বে, যাদের থেকে আমরা শিখেছি, যাদের বই আমরা পড়তেছি, যাদের বই পড়ে আমরা সংবাদকর্মী হয়েছি, অথচ তাদের দিন পরবর্তী এবং তাদের বিদ্যা অবস্থায় দিনগুলি অনেক কঠিনভাবে কাটছে। কিন্তু এমন এমন সংবাদকর্মী যারা মৃত্যুর শয্যায় লড়ছেন, তাদের ঔষধ খাওয়ার মতো টাকা নাই, তাদের পরনের ভালো অবস্থা নাই, তাদের ফ্যামিলির ভালো অবস্থা নেই। কেন? তারা দেশ এবং দেশের মানুষের উন্নয়নের, দেশের চিত্রের কথা, মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা, এদেশের কথা লিখতে 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 তার সে যে অন্য একটা কোনো কিছু করবে, করে যে সে 2 টাকা আয় করবে, ইনকাম করবে, তার ভিতরে ওই চিন্তা চেতনাটা হারিয়ে গেছে। তা আমরা বলবো যে বাংলাদেশের গণমাধ্যম কর্মী, যে দেশের প্রত্যেক দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের প্রশাসন, প্রত্যেকটি প্রশাসনের সাথে সাথে তার পাশে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু সরকারের প্রত্যেকটি প্রশাসনকে সহযোগিতা করে আসছে। আমি নিজেও কিন্তু বারবার এই করোনা মহামারী গত 2 বছর থেকে আমি নিজেও একাধিকবার অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ অবস্থায় থেকেও কিন্তু কোনো রোগী যদি শুনি অসুস্থ হয়ে গেছে বা এলাকায় কোনো একটা এই করোনা আক্রান্ত বা অন্য কোনো আক্রান্ত রোগী বা একজন সেবক বা এই ধরনের যখন আমি কোনো কথা শুনতাম বা একটা রোগীর কথা শুনতাম বা একজন মানুষ অসহায় দুঃখের কথা শুনতাম, আমি ছুটে যেতাম আমার সমস্ত টিম নিয়ে, আমার ক্যামেরাম্যান নিয়ে, আমি আমার সমস্ত পুরা টিম নিয়ে আমি ছুটে যেতাম। কিন্তু কি অর্থের বিনিময়? না, কেউ তো বলতে পারবে না যে আমি হারুনকে কেউ অর্থ দিয়ে সংবাদ পরিবেশন পাবলিশ করেছে। না, আমার দায়িত্ববোধ থেকে, আমার মানবতাবোধ থেকে, আমার মানসিকতার বোধ থেকে, আমি আমার চেতনা থেকে, আমি এদেশের একজন নাগরিক, আমি আমার একজন ভাইয়ের সেবা করব। আমি যদি কাউকে উপকার করতে পারি, সেবা করতে পারি, আমিও কোনো একদিন হয়তো সেবা পাবো, ভালোবাসা পাবো, দোয়া পাবো। এই উদ্দেশ্যে কিন্তু আমার মতো বাংলাদেশে সংবাদকর্মীরা এভাবে কিন্তু তাদের জীবন কেটে গেছে। তো তার মধ্যে আমাদের সংবাদকর্মীদের মধ্যে সব সংবাদকর্মীরা আবার ভালো না। কিছু কিছু সংবাদকর্মী একটা প্রেস কার্ড নিয়ে সে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, কখনো থানায় দালালি করে, কখনো থানার কর্মকর্তা বা প্রশাসনের লোকজন যারা আছেন ওদের দালালি করে, আবার বিভিন্ন জায়গায় যে চাঁদা উঠান, চাঁদা বসান, বিভিন্ন রকমের সে মানুষদেরকে তাদের দুর্বলতা, একজন মানুষ যখন ব্যবসা করতে যাবে তার অনেক দুর্বলতা থাকতে পারে, তখন ওই দুর্বলতার সুযোগটা আমাদের কিছু কিছু গণমাধ্যম কর্মীরা সেখানে আঘাত করে এবং তাদের কাছ থেকে এক ধরনের চাঁদা দাবি করে। তো আমি সরকার এবং প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের এই অন্যায় অপরাধের জন্য একজন ভালো গণমাধ্যম কর্মীর গায়ে কাদা আসক, তার বদনাম হোক, সুনাম নষ্ট হোক, আমাদের দেশের সুনাম নষ্ট হোক, আমাদের দেশের মানুষের সুনাম নষ্ট হোক, আমাদের দেশের সরকার এবং প্রশাসনের সুনাম নষ্ট হোক, আমরা সেটা চাই না। আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কোন পত্রিকার গণমাধ্যম কর্মী, সে কোন সংবাদকর্মী, কোন পত্রিকার সাথে, কোন টিভি চ্যানেলের সাথে সে জড়িত আছে, তাকে চিহ্নিত করা হোক। যদি তার কোনো পত্রপত্রিকার সাথে কোনো সম্পৃক্ততা না থাকে, তাকে আটক করা হোক, তার প্রতি অ্যাকশন নেওয়া হোক। এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজিটাল উন্নয়নের মহাসড়কে, এই ডিজিটাল বাংলাদেশে এখন একেবারেই সহজ। কেউ যদি বলে আমি গণমাধ্যম কর্মী, একজন সংবাদকর্মী, তাহলে আপনি প্রশাসন এবং সরকারের তাকে যাচাই করতে লাগবে 5 মিনিট কোন পত্রিকার সংবাদকর্মী আপনি, অমুক পত্রিকা। অনলাইনে ক্লিক করার সাথে সাথে তার নামে কোনো নিউজ আছে কিনা, কোনো সংবাদ পাবলিশ হয়েছে কিনা, সাথে সাথে বেরিয়ে আসছেন তিনি আসলে সংবাদকর্মী কিনা। বাস্তবে লগে লগে 5 মিনিটে সে প্রমাণ পেয়ে যাচ্ছেন।
তা আমি আশা করব আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি স্যারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যা আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের কোনো একটা কিছু করা হোক, যা আমরা আসলে আর কত আমরা লসের ভাগিদার হব। আমরা আমাদের পিছনের দেওয়ালে পিঠ ঠেকিয়ে গেছে, যা আমরা যারা পোর্টালের মালিক আসলে আমরা আর চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অনেক সময় আমরা অনেক পত্রপত্রিকা বন্ধ করার জন্য আমরা চিন্তা ভাবনা করে দিই, কিন্তু সেটাও হয়তো সম্ভব হয় না, যে ভালোবাসার কারণে, যে এই পত্রপত্রিকা আমার রক্তের সাথে মিশে যাওয়ার কারণে আমাদের মতো সংবাদকর্মীরা পারে না। আসলে একজন সংবাদকর্মী এই জগৎটা ছেড়ে সে অন্য জগতে চলে যেত। তা আমি এটা আমাদের সরকারের দৃষ্টি কামনা করছি। আর আমাদের সংবাদ মহলের যে আসলে বিভিন্ন কথা রয়েছে, আমি আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের সংবাদকর্মীদের অন্তত সরকার কিছু খোঁজখবর নেক, যা আসলে সংবাদকর্মী যে প্রশাসনের পাশাপাশি তারাও কিন্তু দায়িত্ব পালন করার জন্য নিজের মন থেকে, নিজের দায়িত্ববোধ থেকে, আত্মমানবতা থেকে ছুটে যান। কিন্তু তা আমি সেই দৃষ্টিভঙ্গিতে, অথচ তারা সরকারের কাছ থেকে কোনো টাকা পয়সা, কারোর কাছ থেকে কোনো বেতন পাচ্ছে না। তা আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে আসলে গণমাধ্যম কর্মীদের প্রতি সরকারের একটি সুদৃষ্টি কামনা করছি আমি। যে আমি যেমন বিভিন্ন জেলায়, উপজেলাতে সংবাদকর্মীরা আসলে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন। তা আসলে এই লাঞ্ছিতটা কেন হচ্ছে, আসলে সরকার প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে যে আসলে একজন সংবাদকর্মীকে কেন হেস্তন্যস্ত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাকে মারা হচ্ছে। একজন সংবাদকর্মী, এদেশের সব মানুষ, এদেশের পাবলিক এবং বিভিন্ন স্থানের মানুষ যদি অন্যায় করতে পারে, কিন্তু একজন গণমাধ্যম কর্মী কখনো অন্যায় করতে পারে না। কিন্তু গণমাধ্যম কর্মী অন্যায় যে করবে তাকে সরকারের কাছে তুলে ধরবে, সে অন্যায়টাকে সরকারের কাছে পাবলিশ করবে। কিন্তু এটিই ছিল গণমাধ্যম কর্মীর কাজ। তো সেখানে যদি গণমাধ্যম কর্মী যদি অন্যায় করে, তাহলে আমরা আশা করব যে এই গণমাধ্যম কর্মীকে যাচাই বাছাই পূর্বক তাকে সরকারের আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা। এবং আমরা এটা সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, সিটিএসবি, ডিজিএফআই, এনএসআই এবং যেই সকল সংস্থা আছে, সকল সংস্থার দৃষ্টি আকর্ষণ করি আমি বলবো যে আমাদের এই সংবাদকর্মীদের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। আসলে কে কোন সংবাদকর্মী, তাদের কাজ কী করে। আমি আর যেমন গত কিছুদিন আগে যেমন বিভিন্ন আমাদের পুলিশ প্রশাসন আমাদের ভাইদের প্রতি বিভিন্ন মানুষদের আসলে যে মন্তব্য ছিল, তো আমি মনে করব যে আমাদের সংবাদকর্মীদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করি এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করি বলবো, একজন প্রশাসনের কর্মকর্তা বা স্টাফ কর্মচারী লোক যদি অন্যায় করে, তার জন্য পুরো প্রশাসন কিন্তু দায়ী না। তার জন্য একজন প্রশাসনের লোক খারাপ হলে তার তো এই না যে সকল প্রশাসনের লোক খারাপ। এই ধারণা যদি আমরা করে থাকি তাহলে এটা হবে আমাদের ভুল। আর একজন কর্মী যদি খারাপ হয়ে থাকে, বিভিন্ন চরিত্র হয়ে থাকে, বিভিন্ন দিকে যদি তার দোষ অপকর্ম থেকে থাকে, তার জন্য সকল সংবাদকর্মী কিন্তু অপরাধী নয়। এই জায়গা থেকে, এই স্থান থেকে আমরা বেরিয়ে আসি। আমরা ভালো খারাপ, ভালো কোনটা মন্দ কোনটা, সেটাকে আমরা বিশ্লেষণ করে আমরা বের করি। আমরা প্রশাসনের একজন কর্মকর্তা খারাপ, তার জন্য বাংলাদেশের সকল প্রশাসন খারাপ, এই কথা যদি আমরা বলি তাহলে এটা আমাদের সম্পূর্ণরূপে ভুল। এখন আমাদের ভুল ধারণা, আমরা ভুল জগতে বসবাস করছি। কিন্তু গত 2 বছরে যে এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে সরকার এবং সরকারের প্রশাসনের প্রত্যেকটি সংস্থার অতুলনীয় ভূমিকা ছিল, নিরলসভাবে তারা কাজ করে আসছে, আমরা দেখেছি, যা আমাদের চোখে পড়েছে। সেই সাথে সকল রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু এই নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন, কাজ করে আসছেন। আমরা এটাকে যদি ছোট করে দেখি, এটা আমাদের ভুল হবে। তো আমরা আমাদের যে অনলাইন পত্রপত্রিকাগুলা আমরা সরকারের কাছে আশাবাদী ছিলাম, অনেক বড় আশা নিয়ে এখন আছি।
আমরা আমাদের দেশের সরকারের উন্নয়ন ও মহাসড়কের কথা লিখে যাব, মুক্তিযোদ্ধার চেতনার কথা লিখে যাব, এদেশের সরকারের কথা লিখে যাব, এদেশের তরুণ সমাজের কথা লিখে যাব, এদেশের প্রবীণ তরুণ সবার কথা আমরা লিখে যাব। যেহেতু আমরা সরকারের এবং দেশের কথা লেখাটাই শিখেছি, সেটাই আমরা লিখব। একজন সংবাদকর্মীর যতটুকু চোখ যায় ততটুকু তার সংবাদ, তার নিউজ, তার আশপাশে, তার মুখে, মনে, প্রাণে, চোখে চলে আসে। তো আমি আরও বলতে চাই যে আমাদের এই সংবাদকর্মী ভাইরা যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন, আমরা শুনেছি বা আমাদের অনেক নজরও আসছে বা তথ্য আছে। তো আমরা তাদেরকে বলবো যে আসলে অন্যায়কারী কখনো বাঁচতে পারে না, আপনার দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্তকারী লোক কখনো বাঁচতে পারে না। আপনি একজন সংবাদকর্মী যদি খারাপ হন, তাহলে আপনি একজনের জন্য আমরা সকল সংবাদকর্মীরা কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। আমাদেরকে অপসাংবাদিক হিসাবে বলা হয়। তাহলে একজন পত্রপত্রিকার, একজন টিভি চ্যানেলের, একজন অনলাইন পত্রিকার, একজন সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে যদি অপসাংবাদিক বলা হয়, তাহলে আপনারা কোথায় যাচ্ছেন? তাহলে আমরা কোথায়? আমরা তো হারিয়ে যাচ্ছি। আমরা বর্তমান যুগে, বর্তমান এই মহামারী করোনা ভাইরাসে সকল শিক্ষক শিক্ষার্থীরা আসলে এই করোনা ভাইরাসের কারণে অনেকটাই ঘরে, কিন্তু বর্তমান শিক্ষার হার এবং এই তরুণ বয়সী তরুণীরা অনেকেরাই কিন্তু আসলে বই ধরছেন না, লেখাপড়া তাদের করছেন না, কিন্তু বিভিন্ন কারণে তারা অলস হয়ে গেছে এবং বিভিন্ন দিকে বিভিন্ন খেলা, ফ্রি ফায়ার হইতে আদার্স এই সকল খেলাগুলাকে বন্ধ করার জন্য আমি সরকার প্রতি বিনীতভাবে আমি অনুরোধ জানাবো। এই ধরনের ফ্রি ফায়ার হইতে বিভিন্ন খেলা এইগুলোতে আমাদের তরুণ সমাজ শিক্ষার্থীরা হারিয়ে যাচ্ছেন। আর ফেসবুক এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গাতে যে আপত্তিকর যে দৃশ্যগুলা ছাড়া হচ্ছে, আমাদের দেশে কোন সময় কি হয়, ধানের মধ্যে চিটা আছে, মানুষের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, একজন মানুষ অন্যায় করতে পারে, কিন্তু অন্যায় করলে সে অন্যায়ের জন্য প্রশাসন আছেন, প্রশাসনের প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু আমরা গণমাধ্যম কর্মী এবং কিছু কিছু ইউটিউব চ্যানেলরা কি করি, একজন মানুষ অন্যায় কেন করলো, সে মানুষটা আসলে অন্যায় কেন, অন্যায়ের কি শিকার হয়েছে, নাকি তাকে দিয়ে অন্যায় করানো হয়েছে, নাকি সে আসলে দুষ্কৃতিকার, না করলে সে কোনো ক্রাইমের সাথে জড়িত আছে, সেটাকে আমরা না দেখে আমরা কিভাবে নিজেদের ইউটিউব চ্যানেল হইতে নিজেদেরকে চ্যানেলকে ভাইরাল করার জন্য আমরা নানান ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে থাকে, যাহা এই বিভিন্ন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে এই একটা ঘটনাকে, ছোট একটা ঘটনাকে বড় ধরনের ঘটনা বলে এবং বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন ইউটিউব চ্যানেলরা চালিয়ে থাকেন। এতে আমাদের দেশের প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এতে আমাদের দেশের সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এতে আমাদের দেশের বিশেষজ্ঞ ব্যক্তির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, মুক্তিযোদ্ধার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধার চেতনা, আমরা এই দেশের সন্তান, আমাদের বাংলা, আমার ভাষা, বাংলাদেশের কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু অনেককে দেখা যায় ইউটিউব চ্যানেলে ভাইরাল হওয়ার জন্য, তার পোস্ট বাড়ানোর জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য, কয়টা ডলার পাবে সেই জন্য সত্যকে মিথ্যাকে সত্য বলে সে ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু এই ভাইরাল থেকে আমাদের বিভিন্ন প্রশাসন, র্যাব এবং সকল সংস্থাকে আমি অনুরোধ জানাবো, উচ্চ মহলকে অনুরোধ জানাবো, সরকারের প্রতি অনুরোধ জানাবো, তথ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাবো, তাদেরকে চিহ্নিত করে তারা কেন ভাইরাল হচ্ছেন, তাদের একজন ভাইরালের কারণে সারা দেশটা এলোমেলো হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এই বলে আমি আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো এবং তাকে শ্রদ্ধার সহিত আমি অনুরোধ জানাচ্ছি। আরও অনুরোধ জানাচ্ছি আমি আমাদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি চট্টগ্রামের, আমি ওনার প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধার সহিত, এবং তার সাথে আমি অনুরোধ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই শ্রদ্ধেয় স্যার মুস্তফা জাব্বার স্যারের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের গণমাধ্যম কর্মী, সারা বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীর প্রতি একটু আন্তরিক, একটু ভালোবাসা দিয়ে আমাদেরকে, আসলে আমরা
অনেক লস প্রজেক্ট নিয়ে আমরা দীর্ঘ বহুটি বছর আমরা অনলাইন পত্রপত্রিকা পোর্টাল চালিয়ে আসছি, যা বারবার সচিবালয় বোর্ড মিটিংয়ে আমাদের মিটিং করা হয়েছে, কিন্তু আমাদের পত্রপত্রিকা সিরিয়াল নাম্বার ছিল 133-34। সেখানে আমরা কোথায় না কোথায় হারিয়ে গেছি। কার কারণে হারিয়ে গেছি, কি কারণে হারিয়ে গেছি, কি কারণে আজও আমরা সরকারের আমাদের দৃষ্টিতে সরকারের উন্নয়নের মহাসড়কের গান গেয়ে চিত্র তুলে ধরে সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে পরিচিত করে দেওয়াটাই ছিল আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। মুক্তিযোদ্ধার চেতনাকে তুলে ধরা, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা কেন সেখান থেকে প্রথম সারির সে অনলাইন গণমাধ্যম কর্মীগুলা ডিজিটাল বাংলাদেশ রূপ নিয়ে সরকার চিন্তা করছে, আমরা ডিজিটাল বাংলাদেশকে কিভাবে আরও ডেভেলপ করা যায় তার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে অনলাইন এবং নেট এবং ওয়াইফাই ডোমেন হোস্টিং বিভিন্নভাবে আমরা এটাকে সার্কুলেশন করেছিলাম। কিন্তু আজকে আমরা সেই স্থান থেকে কোথায় চলে যাচ্ছি, আমাদের অনলাইন গণমাধ্যম কর্মীরা কোথায় চলে যাচ্ছেন? তো আমি আমার পরিচয় দিয়ে আমি সকলের প্রতি সকলের কাছ থেকে শ্রদ্ধার সহিত আমি বিদায় নিব। আমাদের সরকার এবং বাংলাদেশের সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের প্রবীণ নবীন সকল গণমাধ্যম কর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সাপ্তাহিক আজকের সত্য সংবাদ পত্রিকার আমি প্রকাশক সম্পাদক, অনলাইন মুক্তখবর 24.com এর প্রকাশক সম্পাদক, 16 বাংলা টিভি এর পরিচালক আমি। আমার প্রতি সবাই দোয়া করবেন, সকল গণমাধ্যম কর্মীরাও দোয়া করবেন। তো অনেক আমরা আমাদের যে সকল নিউজ পাবলিশ করেছি তার মধ্যে অনেক শত্রু রয়েছে, বিভিন্ন রকমের হুমকি, আমাদেরকে মেরে ফেলা হবে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। কিন্তু আসলে অনেক হুমকির মধ্যে আমাদের দিন যাপন এবং প্রতিটি মুহূর্ত অতিবাহিত হচ্ছে। আসলে সেটা এই হুমকিদাতা লোকগুলার নামও আমরা প্রকাশ করতে পারছি না বিভিন্ন কারণে। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, হয়তো আমাদের মৃত্যুর পরে যে আসলে আমাদেরকে কারা মারা হয়েছে, কারা আমাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে এবং কারা আমাকে হত্যা করেছে সেটা হয়তো বিভিন্ন ডায়েরিতে থাকবে লিপিবদ্ধ, হয়তো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন হয়তো আমাদের গুগল ড্রাইভ আছে, বিভিন্ন আমাদের হার্ড ডিস্ক আছে এবং ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এটাকে একাধিক কপি করে রাখি। যখন মৃত্যুর পরে এটা বেরিয়ে আসবে তা আসলে আমরা এত শত্রু আমরা কেন হতে যাচ্ছি, কেন হব? কিন্তু ভালোবাসা শুধু একটাই, দেশকে ভালোবাসা, দেশের ভালোবাসার কথা লেখা, দেশের উন্নয়নের কথা লেখা। আমার কথা যদি কেউ কোনো আমার শ্রদ্ধেয় আমার সরকারের উচ্চ মহলের কোনো লোক, প্রশাসনের কোনো কর্মকর্তা ভাই যদি আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হতেও পারে, কিন্তু যদি হয়ে থাকে আপনার মনে কষ্ট নেবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আমি সংশোধন হব। আর আপনারাও যদি আমার শ্রদ্ধেয় বা আমার স্নেহের কোনো সংবাদকর্মী আদার্স সকল কেউ যদি কারোর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আপনারাও সংশোধন হন। আজকে মরলে কালকে হবে দুদিন, আজকে মরলে কালকে আমাকে রেখে আসবে কবরে, হিসাব চলবে আমার কবরে। কিন্তু আমি কি লিখলাম, কি গাইলাম, এটা কয়দিন মাত্র দেখা হবে, শেষ। এখানে বিদায়। সকলের প্রতি শ্রদ্ধা রাখি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যার নাম না রইলে বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ হয় না, তার সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মানুষ গড়ার, দেশ গড়ার কারিগর। তার সাথে সাথে আরও স্মরণ করছি বাংলাদেশ সকল আওয়ামী লীগ সংগঠনকে আমি স্মরণ করছি, বাংলাদেশের সকল মানবাধিকারকে আমি স্মরণ করছি, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার চেতনাকে, মুক্তিযোদ্ধার তরুণ এবং প্রবীণ যারা মুক্তিযুদ্ধ করে জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং আমাদের সকলকে যেন হায়াত দারাজ করেন। আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আমার প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। সকল সংসদ সদস্যদের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সুস্বাস্থ্য কামনা করি।
প্রত্যেকটি সংবাদকর্মীর সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আমি হারুন বিদায় নিয়েছি। সবাইকে ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।